পূর্বাশার শক্ত বাক্যের বিনিময়ে হাসল জায়ান। জোর গলায় বলল, আপনি ঠিক যতবার আমাকে প্রত্যাখ্যান করবেন, আমি ঠিক ততবার আপনার সম্মুখে ভালোবাসার দাবি নিয়ে হাজির হব। আমিও দেখি আপনি ঠিক কতবার প্রত্যাখ্যান করতে পারেন আমার ভালোবাসা। পূর্বাশা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল জায়ানের পানে। তবে কথা বাড়াল না আর। কথা বাড়িয়ে কোনো লাভ আছে কি? নেই তো। এই পুরুষ যখন ভালোবাসা দাবি নিয়ে তার সম্মুখে দাঁড়িয়েছে তখন তা প্রমাণের জন্য সকল অভিনয়ের গণ্ডি পার করবে সে। মাঝে মাঝে জায়ানের কথা শুনে পূর্বাশার কেমন যেন বিশ্বাস করতে ইচ্ছে হয়। কিন্তু পরক্ষণেই তার হৃদয়টা তার ইচ্ছের তীব্র প্রতিবাদ জানিয়ে বলে ওঠে। প্রতারকদের অভিনয় একটু বেশিই সূক্ষ্ম হয়, একদম বাস্তবের মতো। মনে হয় যেন এর থেকে সত্যি পৃথিবীতে তার জন্য আর কিছুই নেই। কিন্তু দিন শেষে তা অভিনয়, প্রতারণার বেড়াজালে আবদ্ধ, যা অন্য কারো হৃদয় দহনের লেলিহান শিখা প্রস্তুতে বাধ্য। ঠিক যেমন নক্ষত্র করেছিল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো পূর্বাশার। আর দাঁড়াতে ইচ্ছে হল না মেয়েটার জায়ানের সম্মুখে। পিছন ঘুরে সে চলে গেল হোস্টেলের ভিতরের দিকটায়। যাওয়ার আগে একবার ফিরেও তাকালো না জায়ানের পানে, বিদায়ও নিল না তার থেকে। জায়ানও আর ডাকল না পূর্বাশাকে। মনে তার অনেক প্রশ্ন, কিন্তু উত্তর জানা নেই একটারও। তৃষামও মুখ খোলে না, আর পূর্বাশার তো কথাই নেই। তাহলে সে কিভাবে জানবে সবটা? কিভাবে জানবে পূর্বাশার হৃদয়ঘটিত ঘটনাগুলো? দীর্ঘ এক আধারে ঘেরা রজনীর অবসান ঘটিয়ে সূর্যের দেখা মিলল। তীব্র আলোর ঝলকানি ভরে উঠেছে চারদিকটা। রাতের গভীরতায় নিস্তব্ধ শহরটা জেগে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। ওই যে শহরে কোলাহল, যানবাহনের পাপধ্বনি, দোকানিদের পণ্য বিক্রির বাকবিতণ্ডা শোনা যাচ্ছে। জায়ানও আজ সকাল সকালই দোকান থেকে কিছু খাবার কিনে হাজির হল পূর্বাশার হোস্টেলের সম্মুখে। ঠোঁট কামড়ে হাত ঘড়িটা দেখছে সে বারংবার, মেয়েটা বের হচ্ছে না কেন এখনও। খানিক বাদেই হোস্টেল থেকে বেরিয়ে এলো পূর্বাশা, সাথে রয়েছে তার সেনজেই, জেফি আর সুজাও। জায়ান সময় ব্যয় করল না এক দণ্ড। হাতের খাবারের প্যাকেট হাতে নিয়ে এগিয়ে গেল পূর্বাশার পানে। খাবারের প্যাকেটটা বাড়িয়ে দিল মেয়েটার দিকে, নরম কণ্ঠে বলল, খাবার। ভ্রু কুচকাল পূর্বাশা। এ আবার কেমন খাবার দেওয়া? হুট করে কোথা থেকে এসে একটা খাবারের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, খাবার। ভ্রু জোড়া কুচকে রেখেই পূর্বাশা প্রশ্ন করল, আমি কি আপনার কাছে খাবার চেয়েছি? না। জায়ানের সোজাসাপটা উত্তর। কিছুটা মেজাজ বিগড়াল পূর্বাশার। কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, তাহলে এনেছেন কেন? ভালোবাসা বাড়াতে। যেখানে ভালোবাসা নেই সেখানে ভালোবাসা বাড়বে কিভাবে? আমার ভালোবাসা প্রয়োগে। দাঁতে দাঁত চাপল পূর্বাশা, অতঃপর বলল, আপনার মনে হচ্ছে না আপনি এখন একটু বেশি করছেন? জায়ান উপর নিচ মাথা ঝাঁকাল। মুখে বলল, হ্যাঁ অবশ্যই মনে হচ্ছে। তাহলে কেন করছেন এমন? জায়ান শীতল দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে। আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, কারণ আমি আপনাকে পৃথিবীর সকল নিয়ম শৃঙ্খলার বেড়াজাল ভেঙেই বাড়াবাড়ি রকমের ভালোবাসি। পূর্বাশা তপ্ত নিঃশ্বাস ফেলল। পূর্বাশা বলল, কেন এমন পাগলামি শুরু করছেন বলুন তো? আমি তো বারবার বলছি আমি আপনাকে ভালোবাসি না, ভালোবাসি না। তারপরও এভাবে পাগলামি করার মানে আছে কোনো? এখন ভালোবাসেন না, ভবিষ্যতে ইনশাআল্লাহ অবশ্যই বাসবেন। কোনো দিন বাসব না। জায়ান নিজের দুই ওষ্ঠ ফাঁক করল, উত্তর দিতে চাইল পূর্বাশার কথার। কিন্তু ঠিক তখনই তার খেয়াল হলো পূর্বাশা একা নেই এখানে, তার পাশে সেনজেই, জেফি, সুজা দাঁড়ানো। কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে তার পানে। মনে হচ্ছে যেন তার কণ্ঠ থেকে একটা অক্ষর নিঃসৃত হলেই তা বাতাসের বেগে গিলে নিবে এই তিনজন। জায়ানের মুখশ্রী থমথমে হল। থমথমে কণ্ঠে সে বলল, আপনারা এখানে এখনো দাঁড়িয়ে কেন? দেখছেন না ব্যক্তিগত কথা বলছি। অন্য কারো প্রেম মিশ্রিত ব্যক্তিগত বাক্যালাপ শুনতে লজ্জা করছে না আপনাদের? চমকে উঠল সেনজেই, জেফি আর সুজা। অপ্রস্তুত হয়ে পড়ল তিনজনই। দ্রুত পূর্বাশা আর জায়ানকে রেখে তারা দূরে সরে দাঁড়াল। জায়ান থমথমে মুখশ্রীর পরিবর্তন ঘটল। কোমল মুখশ্রীতে সে তাকালো পূর্বাশার পানে এবং বলল, হ্যাঁ কি যেন বলছিলেন আপনি? আবার বলুন। পূর্বাশা কটমট করল। দাঁতে দাঁত চেপে বলল, কিছু না। কথাটুকু বলেই হনহন করে হাঁটা ধরল ক্লাসের দিকে। জায়ান ছুটল পূর্বাশার পিছু পিছু। ডেকে বলল, খাবারটা তো নিয়ে যান। পূর্বাশা খাবার নিল না, শুনল না জায়ানের কোনো কথা। জায়ানের প্রতিটি ডাককে উপেক্ষা করে ঢুকল ক্লাসরুমে। জায়ানও ঢুকল মেয়েটার পিছন পিছন তারই শ্রেণীকক্ষে। ধপ করে বসল পূর্বাশার পাশে। অবাক হল মেয়েটা। ভ্রু কুচকে শুধালো, আপনি এখানে কেন?
জায়ান ভাবলেশহীন নির্বিকার কণ্ঠে বলল, আজ আপনার সাথে ক্লাস করব আমি। কিন্তু আপনি তো অন্য সেমিস্টারে। তো পূর্বাশা বলতে চাইল আরও কিছু, কিন্তু তার আগেই তার বেঞ্চের পাশে এসে দাঁড়াল সেনজেই, সুজা আর জেফি। অপ্রস্তুত ভঙ্গিতে হাসল তিনজনই। আমতা আমতা করে জেফি পূর্বাশার পাশের খালি চেয়ার দেখিয়ে বলল, আমার এখানে বসব। এখানে জিজ্ঞেস করার কি আছে? বসে যাও। পূর্বাশার উত্তরের তীব্র প্রতিবাদ করল জায়ান। উত্তর দিল না, পিছনে গিয়ে বসুন। সেনজেই ঠোঁট টেনে একটু হাসার চেষ্টা করল, অতঃপর বলল, এখানে সিট খালি আছে তো। কপালে ভাঁজ ফেলল জায়ান। তাকল মেয়ে তিনটার দিকে। গম্ভীর কণ্ঠে বলল, আপনারা তো দেখছি ভারী নির্লজ্জ মেয়ে মানুষ। এক জোড়া প্রেমিক যুগলের পাশে বসে তাদের প্রেমালাপ শোনার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন। সেনজেই, জেফি কিংবা সুজা আর কথা বাড়াল না কেউ। নিঃশব্দে পিছনের দিকে গিয়ে বসল তারা। সেনজেই, জেফি আর সুজা পিছনে যেতেই পূর্বাশা ফিরে তাকালো জায়ানের পানে। ভ্রু কুঁচকে প্রশ্ন করল, প্রেমিক যুগলকে? কেন তুমি আর আমি? জায়ানের মুখে হঠাৎ তুমি ডাকটা শুনে চমকালো পূর্বাশা। একটু আগেও তো তাকে আপনি আপনি করেই কথা বলছিল। হঠাৎ কি হলো যে একদম আপনি থেকে তুমিতে চলে এসেছে? ছেলেটা কি এখন একটু বেশিই করছে না? আবার প্রেমিকা বলছে। দাঁতে চাপল পূর্বাশা। কটমট করে বলল, প্রথমত আমি আপনার প্রেমিকা নই। আর দ্বিতীয়ত আপনি আমাকে তুমি করে কেন বলছেন? প্রথমত তুমি আমার প্রেমিকা, আর দ্বিতীয়ত ভেবে দেখলাম এত সুন্দর সুন্দর প্রেমালাপ তুমি সম্বোধন ছাড়া ঠিক জমে না। আপনি শব্দটা দিয়ে কেমন মনে বড় বড় মনে হয়। পূর্বাশা ক্রোধিত হল। মেজাজ বিগড়াল তার। জায়ান তো এমন ছিল না, হঠাৎ এমন কেন করছে? চীনে এসেছে আজ একদম কম দিনও না। এত দিনে তো কখনো মনে হয়নি জায়ান ছ্যাঁচা। আরও বারংবার তার ব্যবহার বুঝিয়ে দিয়েছে সে চরম ব্যক্তিত্বসম্পন্ন, ইগো সম্পূর্ণ, না কুচু একটা ছেলে। তাহলে হঠাৎ কেন এত পরিবর্তন? শুধুমাত্র কি তার সম্মুখে ভালোবাসার অভিনয় করার তাগিদে এত পরিবর্তন? পূর্বাশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জায়ানের পানে। শক্ত কণ্ঠে বলল, আপনার মনে হচ্ছে না আপনি এখন ছ্যাঁচড়ামো করছেন? গতকাল গুগলে সার্চ দিয়েছিলাম, মেয়ে পটানোর জন্য সবচেয়ে বেশি কোনটা প্রয়োজন? গুগল উত্তর দিয়েছে, ছ্যাঁচড়ামো। এখন তোমাকে পটাতে হলে ছ্যাঁচড়ামো না করে কি আর উপায় আছে কোনো? ভ্রু কুচকালো পূর্বাশা, বলল, কোন গুগলে এমন উদ্ভট কথা লেখা আছে? জায়ান গুগলে। পূর্বাশা ফুঁসে উঠল। না, এই ছেলেকে আর কিছু বলে লাভ নেই কোনো। আগে যদি জানত এই নাকুচু ছেলের মধ্যে এতটা ছ্যাঁচড়ামোতে ভরপুর তাহলে কোনোদিনই সে এই ছেলের সাথে কথাই বলত না। ছেলেটা ইদানিং নক্ষত্রের চেয়েও বেশি ছ্যাঁচড়ামো করছে। পূর্বাশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। না, এখানে সে আর এক দণ্ড বসবে না। মেয়েটা নিজের স্থান ছেড়ে উঠে চলে যেতে চাইল, কিন্তু পারল না। পিছন থেকে তার হাত টেনে ধরে রেখেছে জায়ান। পূর্বাশা এবার যেন ক্ষেপে গেল আরও। দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে আপনি আমার হাত ধরেছেন? জায়ান সরু দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে, অতঃপর বলল, যে সাহসে এর আগে কোলে তুলেছিলাম সেই সাহসে। পূর্বাশা অপ্রস্তুত হল। এই ছেলে এখন তাকে কোলে তোলার খোঁটা দিবে? আর তখন তো সে অসুস্থ ছিল তাই কোলে তুলছে। আর তাও সে তো বলেনি কোলে তুলতে, বলেনি নিজে তুলেছে। আমতা আমতা শুরু করল পূর্বাশা। আমতা আমতা করে বলল, তখন আমি অসুস্থ ছিলাম। হকজের সময় কাজী কাজ ফুরালে পাজি। নিজে প্রয়োজনে একদম কোলে উঠেও বসতে পারে। আর নিজের প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর হাত ধরলেও সাহসের প্রশ্ন আসে। পূর্বাশা অবাক না হয়ে পারল না। এই ছেলে বাংলাদেশে না জন্মে বাংলাদেশে না থেকেও বাংলা জানে। সে না হয় জানুক তাই বলে বাংলা প্রবাদ বাক্য মুখস্থ তার? আর সবচেয়ে বড় কথা, সে যখন অসুস্থ ছিল তখন কি সে নিজে থেকে লাফিয়ে জায়ানের কোলে উঠে গিয়েছিল নাকি? সে নিজেই তুলে নিয়েছিল, বারণ করলেও নামিয়ে দেয়নি। পূর্বাশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জায়ানের পানে। তীক্ষ্ণ কণ্ঠেই বলল, আমি নিজে থেকে উঠেছি নাকি আপনার কোলে? আপনিই তুলেছিলেন। সেই তো, তখন আমি নিজে থেকে কোলে নিয়েছি। এখন নিজে থেকে হাত ধরেছি। এখানে সাহসের প্রশ্ন তুমি করবে কেন? পূর্বাশা রেগেমেগে বলতে গেল কিছু, কিন্তু পারল না। তার আগেই ক্লাসে প্রফেসর চলে এলো। সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে সম্মান জানিয়ে বসে পড়ল চেয়ারে। পূর্বাশাও বসে পড়ল ধপ করে, বলল না আর কিছুই। জায়ান একটা বই নিয়ে মুখ লুকালো দাঁড়ি। প্রফেসরদের কাছে সে পরিচিত মুখ। তার উপর তার ক্লাস চলাকালীন সময়ে সে ক্লাস বাদ দিয়ে অন্য ক্লাসে এসে বসে রয়েছে, যা তার স্বভাবে কখনো ছিল না। এখন এই মেয়ের জন্য তাও করতে হচ্ছে।
তবুও এই পাষাণ রমণী তাকে বুঝতে চাইছে না। তপ্ত নিঃশ্বাস ফেলল জায়ান। প্রফেসর তাকে দেখে ফেললেই নির্ঘাত ১০০ প্রশ্ন ছুড়বে তার পানে। জুনিয়রদের সম্মুখে, পুরো ক্লাসের সম্মুখে লজ্জায় পড়তে হবে তাকে। বই দিয়ে বেশ ভালোভাবে নিজেকে ঢেকে নিয়েছিল জায়ান। কিন্তু সে হয়তো ভুলে বসেছিল তার বন্ধু নামক দুটো শত্রু আছে, যারা তাকে শান্তি দিতে ইচ্ছুক নয় একদম। জায়ানের শান্তির জীবনে অশান্তি ডেকে আনতে ক্লাসের সম্মুখে এসে দাঁড়াল তৃষাম আর চ্যাং। চ্যাং হেসে প্রফেসরকে বলল, গুড মর্নিং স্যার। প্রফেসর তাকালেন তাদের দিকে, ভ্রু কুঁচকে বললেন, গুড মর্নিং। কিন্তু তোমরা এখানে, তোমাদের এখন ক্লাস আছে না? তৃষাম দাঁত কেলিয়ে একটা শয়তানি হাসি দিল। বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আছে তো স্যার। কিন্তু আমাদের বন্ধু জায়ান, ওই যে ক্লাস টপার সুদর্শন জায়ান ইবনে জাফর চৌধুরী নিজের ক্লাস ছেড়ে আপনার এই ক্লাসের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছে। ওকে নিতেই এসেছি আমরা। প্রফেসর নিজের হাত তুলে চশমাটা একটু ঠিক করলেন। পুরো ক্লাসে চোখ বুলিয়ে বললেন, জায়ান এখানে? মাথা দুলাল তৃষাম। ক্লাসের মধ্য দিকে উকি মেরে খোঁজার চেষ্টা করল জায়ানকে। অতঃপর বই দিয়ে মুখ ঢাকা ছেলেটাকে আঙ্গুল তুলে বলল, ওই তো জায়ান। প্রফেসর সরু দৃষ্টিতে তাকালো জায়ানের পানে। জায়ান অপ্রস্তুত হল, ঠোঁট টেনে জোরপূর্বক একটু হাসার চেষ্টা করল। প্রফেসরের মুখশ্রী থমথমে হল। গম্ভীর কণ্ঠে আদেশের সুরে বলল, স্ট্যান্ড আপ জায়ান। প্রফেসরের দেওয়া আদেশ কর্ণে পৌঁছানোর সাথে সাথে দাঁড়িয়ে পড়ল জায়ান। ভরা ক্লাসের দিকে দৃষ্টি বুলালো একবার। সব জুনিয়ররা কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। এই সব হয়েছে তৃষামটার জন্য। ইচ্ছে করে ওকে এমন একটা লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছে। একবার এখান থেকে বের হোক, তারপর দেখে নিবে সে ওই তৃষাম আর চ্যাংকে। ক্লাস রেখে তুমি এখানে কি করছো জায়ান? প্রফেসরের গম্ভীর কণ্ঠের প্রশ্নে ধ্যান ভাঙল জায়ানের। ফিরে তাকালো সে প্রফেসরের পানে। কয়েকটা নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল ছেলেটা। অতঃপর স্বাভাবিক কণ্ঠেই বলল, আমি আসলে আপনাকে খুব মিস করছিলাম স্যার। কথাটুকু বলে একটু থামল জায়ান, অতঃপর আবার বলল, আপনার ক্লাস করার সুযোগ পেয়েছিলাম আমি প্রথম বর্ষে। আমাদের সেমিস্টারে আপনার তো আর কোনো ক্লাস পাইনি স্যার। কিন্তু আমি আপনাকে ভুলতে পারছিলাম না। ইউ আর মাই ফেভারিট প্রফেসর স্যার। অন্যরাও ভালো, তবে আপনার ক্লাসে যতটা শান্তি পেতাম অন্যদের ক্লাস করে তেমন শান্তিটা পাই না। তাই তো একটু শান্তির খোঁজে নিজের ক্লাস রেখে এই ক্লাসে এসে জড়ো হয়েছি। আপনার ক্লাসগুলো আমার মানসিক শান্তির কারণ স্যার। জায়ানের কথা শুনে হা হয়ে গেল পূর্বাশা, সেনজেই, জেফি, সুজা, চ্যাং এবং তৃষাম। এই ছেলে কি বলছে এসব? এই ছেলে বদরাগী, না কুচু, কিছুদিন ধরে আবার বেহাল ছ্যাঁচড়া হওয়ারও প্রমাণ দিয়েছে। আর চাপাবাজও? এ তো আবার যেই সেই চাপাবাজি না, একদম নোবেল বিজয়ী হওয়ার মতো ক্ষমতারাধী চাপাবাজি। এই বদরাগী, না উঁচু ছেলের মধ্যে যে এমন একটা চাপাবাজির চরম বিভৎস গুণ রয়েছে তা তো জানাই ছিল না কারো। আবেগে প্রফেসরের চোখ দুটো ছলছল করে উঠল। চশমাটা খুলে হাত দিয়ে একটু মুছেও নিল, অতঃপর আবেগতাড়িত কণ্ঠে বললেন, তোমার মতো এভাবে কখনো কেউ বলেনি জায়ান। আমি যে এতটা ভালো প্রফেসর হতে পেরেছি তুমি আজ না বললে আমি জানতেই পারতাম না জায়ান। ইউ আর মাই বেস্ট স্টুডেন্ট জায়ান। প্রাউড অফ ইউ মাই সান। জায়ান তৃষামের পানে তাকিয়ে বাঁকা হাসি দিল একটা, অতঃপর আবার প্রফেসরের পানে তাকিয়ে বলল, তাহলে আমি এখন আসি স্যার। আপনার ক্লাসে অনেক বিরক্ত করে, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য অত্যন্ত দুঃখিত মাই ফেভারিট প্রফেসর। প্রফেসর আরও আবেগী হয়ে পড়লেন। জায়ানের পানে তাকিয়ে বললেন, তোমাকে কোথাও যেতে হবে না মাই সান। তুমি এখানেই আমার ক্লাস করবে আজ। তোমাকে কেউ কিছু বললে আমি তার সাথে কথা বলে নেব। জায়ান ঠোঁট বাঁকিয়ে হাসল আবার, অতঃপর প্রফেসরের পানে তাকিয়ে বলল, থ্যাংক ইউ স্যার। সিট ডাউন। প্রফেসরের আদেশ পেয়েই ধপ করে পূর্বাশার পাশে বসে পড়ল জায়ান। পূর্বাশার পানে না তাকিয়েই তার দিকে পাশে একটু এগিয়ে ফিসফিসিয়ে বলল, প্রফেসরের ক্লাসে আমার মানসিক শান্তিটা কিন্তু আপনি কৃষ্ণময়ীট। পূর্বাশা অবাক হল, তবে তার হৃদয়ে ঝংকার তুল্য এই কৃষ্ণময়ী শব্দটা। সর্বাঙ্গ শীতলতায় ছেয়ে গেল যেন। হ্যাঁ, সে কৃষ্ণবর্ণা, কালো চামড়ার অধিকারী। আর এই নিয়ে সর্বদা তাকে সকলের তিরস্কার আর তিক্ত বাণীর পাত্রী হতে হয়েছে তাকে। কখনো তার এই ঘাটতি, তার এই কালো হওয়ার দোষকে গুণে রূপান্তরিত করে এত সুন্দর করে ডাকেনি। পূর্বাশা শীতল দৃষ্টিতে চেয়ে রইল জায়ানের পানে। জায়ান ভ্রু কুঁচকাল, মেয়েটার পাশে একটু ঘেঁষে ফিসফিসিয়ে বলল, ওভাবে তাকাবেন না, কৃষ্ণময়ী প্রেমে পড়ে যাবেন। আর আমার প্রেমে একবার পড়লে আমি কিন্তু আর উঠতে দেব না আপনাকে।
থতমত খেল পূর্বাশা, দৃষ্টি সরিয়ে নিল দ্রুত। ঈশ্বর, সে ভ্যাবলার মতো পুরো ক্লাসের মধ্যে তাকিয়ে ছিল জায়ানের পানে। সবাই কি ভেবেছে? এমনিই তো তার দোষের অভাব নেই। আর এই ছেলেটাই বাকি ভেবেছে। পূর্বাশা দৃষ্টি নত করে বসে কাচুমাচু হয়ে বসে রইল চুপচাপ। তখনই আবার শোনা গেল প্রফেসরের কণ্ঠস্বর। ক্লাসের সকল শিক্ষার্থীদের পানে চেয়ে প্রফেসর বললেন, এই ছেলেটার কাছ থেকে তোমরা শেখো যে কিভাবে প্রফেসরের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হবে। কথাটা বলেই প্রফেসর আবার ফিরে তাকালেন জায়ানের পানে। ধরা গলায় বললেন, তোমার মতো ছাত্র পেয়ে আমি সত্যিই গর্ববোধ করছি জায়ান। আবেগী সময় কাটাতে কাটাতে প্রফেসরের হঠাৎ নজর গেল দরজার দিকে। চ্যাং আর ত্রিশামকে ভ্যাবলার মতো বড় বড় চোখ নিয়ে দাঁড়িয়ে আছে এখনও। তাদের ধমকে উঠলেন প্রফেসর। গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা ক্লাস বাদ দিয়ে এখনও এখানে কি করছ? যাও, ক্লাসে যাও। প্রফেসরের ধমকে কেঁপে উঠল চ্যাং আর ত্রিশাম। ধ্যান ভাঙল তাদের। নয়তো জায়ানের কথা শুনে তারে অবাকের বশবর্তী হয়ে অবাক রাজ্যে পাড়ি জমিয়েছিল। কি করতে তারা এসেছিল আর কি হল? সম্পূর্ণ খেলাই পাল্টে দিল জায়ান। মহা বুদ্ধিমান আর ধরিবাজ এই ছেলে। কেমন গোল খাইয়ে দিল ওদের। আবার প্রফেসরের দৃষ্টিতেও সেরা হল। উজ্জ্বল আলোকিত সূর্যটা ডুবে গেছে। চারপাশটা গ্রাস করে নিয়েছে আধারের কালো চাদরে। কৃত্রিম আলোগুলোতে ঝলমলিয়ে উঠেছে শহরটা। ত্রিশাম আর চ্যাং কাচুমাচু ভঙ্গিতে জায়ানের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। জায়ান ভাবলেশীনভাবে পায়ের উপর পা তুলে মোবাইল টিপছে। ত্রিশাম কিঞ্চিত সময় নিয়ে অপেক্ষা করল জায়ানের কিছু বলার আশায়, কিন্তু জায়ান বলছে না কিছুই। শেষে উপায় না পেয়ে নিজের মৌনতা ভেঙে মুখ খুলল ত্রিশাম। ঢোক গিলে শুধালো, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? জায়ান মোবাইলের দিকে তাকিয়েই উত্তর দিল, সারা রাত। কিছুটা ক্ষেপে গেল চ্যাং। জায়ানের পানে দৃষ্টি নিক্ষেপ করে তার সিদ্ধান্তের বিরোধিতা করে বলল, পারব না। জায়ান শীতল দৃষ্টিতে তাকালো চ্যাংয়ের পানে। বেশ শান্ত কণ্ঠেই বলল, ভুলে যাস না, তোর ওয়াশরুমের দরজা খুলে রেখে ভিতরে ঢুকে হিজড়া সম্প্রদায়ের মতো অভিনয় করার ভিডিও আছে আমার কাছে। চাইলে দেখিয়েও দিতে পারি তোকে। চ্যাং চুপসে গেল মুহূর্তেই। সেদিন ঘুম থেকে উঠে ঢুলু ঢুলু ভঙ্গিতে সে ঢুকেছিল ওয়াশরুমে। ঘুমের তাড়নায় ওয়াশরুমের দরজাটা আটকাতে ভুলে বসেছিল, শুধুমাত্র দরজাটা চাপিয়েই ভিতরে ঢুকেছিল চ্যাং। আর সেই দরজা না আটকানোটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াল। আয়নার সম্মুখে দাঁড়িয়ে তো মানুষ কত কী করে। সেদিন চোখের ঘুম ছুটে গেলে ওয়াশরুমের আয়নার সম্মুখে দাঁড়িয়ে একটু মেয়েদের মতো ঢং করছিল। অবশ্য এইসব ঢং আয়নার সম্মুখে দাঁড়িয়ে সে প্রায়ই করে। শুধুমাত্র মেয়েদের ভঙ্গিমার ঢং নয়, পালোয়ান, নায়ক, নায়িকা কত ধরনের ঢংই তো করে। কিন্তু কে জানত ওই দিন জায়ান দরজা খোলা পাওয়ার সুযোগ পেয়ে এভাবে তার ঢংগুলো ভিডিও করে রাখবে। আর পরবর্তীতে তার সেই ভিডিও ব্যবহার করে ব্লা, ক, মে, ই, ল করবে। ত্রিশাম তাকালো চ্যাংয়ের চুপসানো মুখ পানে। তার অবস্থাও কিছুটা চ্যাংয়ের মতোই। তার না, ই, টি পড়া ভিডিও এর ব্লা, ক, মে, ই, লে জর্জরিত সে। ত্রিশাম একটু এগিয়ে গেল জায়ানের পানে। কাচুমাচু মুখ করে বলল, ভাই দেখ, কান ধরছি আর জীবনেও তোর পিছনে লাগব না। এই বারের মতো মাফ করে দে ভাই। কত এক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো যেন অবশ হয়ে আসছে। জায়ান একটু সময় নিল, ভবল কিছু একটা। অতঃপর ঠান্ডা কণ্ঠে বলল, মাফ করতে পারি, তবে শর্ত আছে একটা। ত্রিশাম আর চ্যাংয়ের চোখ মুখ চকচক করে উঠল একটু। চ্যাং আশাপূর্ণ কণ্ঠে শুধালো, কি শর্ত ভাই? জায়ান তাকালো ত্রিশমের পানে, অতঃপর বলল, ওর বোনকে যদি এই মুহূর্তে হোস্টেল থেকে বাইরে এনে আমার সাথে দেখা করাতে পারে তবেই তোদের মাফ করব আজকের মতো। চ্যাং আর ত্রিশাম রাজি হল। রাজি না হয়ে লাভ আছে কি কোনো? পরে দেখা যাবে। রাজি না হয়ে ঠিকই সারারাত এই রুমের মধ্যে শটান হয়ে দাঁড়িয়ে থেকে পা দুটো কর্মহীন করতে হবে। আর তাছাড়া ত্রিশাম জানে, জায়ান যতই পূর্বাশার পিছন পিছন ঘুরঘুর করুক, পূর্বাশা এত সহজে ভাঙবে না, এত সহজে মানবে না জায়ানকে। মেয়েটা ঠিক যতটা নরম, ভীতু প্রকৃতির, ততটাই শক্ত হৃদয়ের। ছোটবেলা থেকে তো কম সহ্য করেনি। মেয়েটা যেমন ছোটবেলা থেকে অন্যের তিরস্কার, তিক্ত কথার উত্তর দিতে পারেনি সহজে, তেমনি তার হৃদয় কোনো মানুষকেও ঠাঁই দিতে পারেনি। যদিও নক্ষত্রের বিষয়টা এখনও অজানা ত্রিশামের। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রিশাম। মোটা শীত পোশাক পরে বাইরে বেরিয়ে এলো তিনজনই, উদ্দেশ্য পূর্বাশার হোস্টেল। খানিক বাদেই জায়ান, ত্রিশাম আর চ্যাং চলে এলো পূর্বাশার হোস্টেলর দিকে। কিছুটা দূর থেকেই তারা লক্ষ্য করল ছাত্রী হোস্টেলের দিকে একটা জটলার মতো বেঁধেছে।
ওখানে হচ্ছেটা কি? জায়ান, ত্রিশাম আর চ্যাং এগিয়ে গেল। জটলা ঠেলে ভিতরের দিকটায় যেতেই যেন চোখ কপালে উঠল তিনজনেরই। জটলার ঠিক মধ্য বরাবর দাঁড়িয়ে রয়েছে পূর্বাশা আর তার সম্মুখে হাঁটু গেড়ে বসে রয়েছে ইয়ান। এ ব্যাটার আবার হঠাৎ আগমন ঘটল কোথা থেকে? কয়দিন ধরে তো বেশ গা ঢাকা দিয়েছিল। হুট করে আবার জায়ানের শান্তির জীবনে অশান্তি হয়ে নেমে এলো কেন? ক্রমেই ক্রোধে দিশেহারা হয়ে পড়ছে যেন জায়ান। ফর্সা মুখশ্রীটা ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করছে। আর মেয়েটাও কেমন কিছু না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে ইয়ানের পানে। জায়ান যখন পূর্বাশার সম্মুখে ভালোবাসার দাবি নিয়ে যায় কই তখন তো এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে না। উল্টো চোখ দুটো ভয়ঙ্কর করে তুলে শক্ত কণ্ঠে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে। নিজের ব্যক্তিত্ব ভেঙে ছ্যাঁচড়া হয়েছে, বেহা হয়েছে আজকের এই দিনটা দেখার জন্য নাকি? ক্রোধে উন্মত্ত হল জায়ান। রক্তচক্ষু নিয়ে এগিয়ে গিয়ে চেপে ধরল পূর্বাশার হাতখানা। চমকে উঠল মেয়েটা। পাশ ফিরে তাকাতেই দৃশ্যমান হল জায়ানের টকটকে লাল মুখখানা। আশেপাশে কোনো দিকে না তাকিয়ে পূর্বাশার হাত টেনেই হাঁটা ধরল ভিড় ঠেলে। জায়ান উত্তর দিল না কোনো। তীব্র ক্রোধে ফেটে পড়ছে ছেলেটা। টানতে টানতে পূর্বাশাকে নিয়ে গেল কোথাও একটা। ত্রিশামও হন্তদন্ত হয়ে পিছু নিয়েছিল পূর্বাশা আর জায়ানের। কিন্তু কিছুটা দূরে গিয়েই সে হারিয়ে ফেলল ওদের। চিন্তায় কপালে ভাঁজ পড়ল ত্রিশামের। জায়ানের ক্রোধ সম্পর্কে সে ভালোভাবে অবগত। এর আগে জায়ানের তীব্র ক্রোধের সাথে বেশ অনেকবারই পরিচয় ঘটেছে তার। মেয়েটাকে এইভাবে কোথায় নিয়ে গেল কে জানে? আবার ক্রোধের বশবর্তী হয়ে যদি জায়ান ক্ষতি করে দেয় পূর্বাশার, তখন কি হবে? সে কি উত্তর দিবে পূর্বাশার বাবাকে? চিন্তায় যেন মস্তিষ্ক ফেটে যাওয়ার উপক্রম ত্রিশামের। সে বেশ ভালোভাবেই জানে জায়ান এই মুহূর্তে জায়ানকে হাজার কল দিলেও সে তার কল রিসিভ করবে না। তবুও নিজের চিন্তা থেকে নির্বাসন পেতে বার কয়েক কল করল জায়ানকে। তবে জায়ন ধরল না তার কল। চিন্তিত ভঙ্গিতে ত্রিশাম পূর্বাশা আর জায়ানকে খুঁজতে শুরু করল আশেপাশে। সাথে অবশ্য চ্যাংও আছে, সেও মরিয়া হয়ে খুঁজছে দুজনকে। জায়ান কোথায় যেতে পারে পূর্বাশাকে নিয়ে? জায়ান পূর্বাশার হাত ধরে টেনে নিয়ে গেল কলেজের পাশেই এক পার্কে। নীরব নিস্তব্ধ চারপাশটা। জন্মানবের দেখা নেই তেমন। দুই একজনের আবছা অবয়ব দেখা যাচ্ছে তাও কিছুটা দূরে। রাতের দিকে এসব পার্কে জন্মানবের দেখা একটু কমই পাওয়া যায়। পূর্বাশা আশেপাশে তাকালো, স্থানটা পর্যবেক্ষণ করে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? জায়ান উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় নিয়ে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে রইল পূর্বাশার পানে। অতঃপর হুট করেই শক্ত করে জড়িয়ে ধরল মেয়েটাকে। কম্পিত হল মেয়েটার ছোট খাটো দেহখানা। বিদ্যুতের ঝটকানিতে যেন স্তব্ধ হল সে। অজানা, অদ্ভুত এক শিহরণে দাঁড়িয়ে গেল দেহের ক্ষুদ্র ক্ষুদ্র লোমকূপদয়। এই প্রথম গভীরভাবে কোনো পুরুষের ছোঁয়া তার অঙ্গে। লজ্জা, সংকোচ, ভয়ে যেন জমে গেল মেয়েটা। খানিক সময় পর চৈতন্য ফিরল পূর্বাশার। ফোঁস ফোঁস আওয়াজ কর্ণে পৌঁছাল তার। হয়তো জায়ান নিজের ক্রোধ সংবরণের চেষ্টা চালাচ্ছে তাকে জড়িয়ে রেখেই। কিন্তু এর সাহস হল কি করে একজন নারীর অনুমতি ব্যতীত তাকে এভাবে স্পর্শ করার? চীনে হয়তো এটা সাধারণ বিষয়। এদেশে নিজেদের কুশলাদি বিনিময়ের জন্যও একজন পুরুষ আরেকজন নারীকে জড়িয়ে ধরে, কিন্তু বাংলাদেশে এটা মোটেই সাধারণ বিষয় নয়। পূর্বাশা বাঙালি, এদেশে এসে সে তার অস্তিত্ব ভুলে যায়নি। আর জায়ান হয়তো বড় হয়েছে এদেশে, কিন্তু বাঙালিদের সম্পর্কে বেশ ভালোই জ্ঞান আছে তার। তবে কি সে জানত না একজন বাঙালি নারীকে চাইলেই যখন তখন এভাবে জড়িয়ে ধরা যায় না? ফুঁসে উঠল পূর্বাশা। নিজের দুই হাত তুলে ধাক্কা মেরে সরিয়ে দিল জায়ানকে। আকস্মিক ধাক্কায় দুই কদম পিছিয়ে গেল ছেলেটা। চোখ তুলে পূর্বাশার পানে তাকানোর আগেই সজোরে একটা থাপ্পড় পড়ল জায়ানের ডান গালে। হতবাক হল ছেলেটা, চোখ তুলে তাকালো পূর্বাশার পানে। মেয়েটা রণমূর্তির রূপ ধারণ করেছে যেন। আনমনেই জায়ানের হাত চলে গেল তার ডান গালে। পূর্বাশা ক্রোধিত হল আরও। শক্ত কণ্ঠে বলল, আপনার সাহস হল কি করে আমাকে এভাবে স্পর্শ করার, এভাবে জড়িয়ে ধরার? জায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হল। দাঁতে দাঁত চেপে সে জবাব দিল, কেন আমি স্পর্শ করলে বুঝি তোমার শরীরে ফোস্কা পড়ে আর ওই ইয়ানটা স্পর্শ করলে ভালো লাগে? একদম বাজে কথা বলবেন না। ইয়ান আমাকে কখনো স্পর্শ করেনি। তাহলে সেদিন ওটা কি ছিল? সেদিন পার্কে হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার সময় তোমাকে জড়িয়ে ধরেছিল কেন ও? আমতা আমতা শুরু করল পূর্বাশা। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, সে তো পড়ে যাওয়া থেকে আমাকে বাঁচাতে ধরেছিল। তাছাড়া ইয়ান আপনার মতো এত গাঢ়ভাবেও স্পর্শ করেনি আমাকে। জায়ান মুখ বাঁকাল।
গম্ভীর কণ্ঠে বলল, কাউকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে যে জড়িয়ে ধরতে হয় তা আমার জানা ছিল না। আর তাছাড়া আমিও তোমাকে বাঁচানোর জন্যই জড়িয়ে ধরেছিলাম। ভ্রু কুচকালো পূর্বাশা। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, আমাকে বাঁচানোর জন্য? তা কি এমন বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন আপনি শুনি? আমার ক্রোধ থেকে। জায়ানের ভাবলেশীন জবাব। গা জ্বলে উঠল পূর্বাশার। দাঁতে দাঁত চেপে বলল, ক্রোধ থেকে আমাকে বাঁচানোর জন্য জড়িয়ে না ধরে নিজের ক্রোধ কমালেই তো পারেন। সেটাই তো করলাম। তোমাকে জড়িয়ে ধরে তোমার স্পর্শেই তো নিজেকে এত তাড়াতাড়ি শান্ত করতে পারলাম। নয়তো তুমি যা করেছ এতক্ষণে তোমার ঘাড় থাকত একদিকে আর মাথা থাকত আরেক দিকে। কপালে ভাঁজ পড়ল পূর্বাশার। কপাল কুঁচকে শুধালো, কি করেছি আমি? জায়ানের মুখশ্রী থমথমে হল। গম্ভীর কণ্ঠে বলল, ইয়ান যখন তোমাকে প্রেম নিবেদন করেছে তখন তুমি ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে। কই আমি প্রেম নিবেদন করলে তো ওভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো না, উল্টো শক্ত কণ্ঠে প্রত্যাখ্যান করে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করো। আসলে ইয়ান যখন আমাকে প্রেম নিবেদন করেছিল আমি একটু চমকে গিয়েছিলাম। একে আমার মতো কুৎসিত চেহারার অধিকারী নারীকে কারো প্রেম নিবেদন করার কোনো কারণ আমি দেখছি না। তার উপর পরপর দুজন সুদর্শন যুবক আমার সম্মুখে প্রেমের দাবি নিয়ে দাঁড়ালো, তাই একটু আশ্চর্য হয়ে থম মেরে গিয়েছিলাম, এছাড়া আর কিছুই নয়। জায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পূর্বশার পানে। থমথমে কণ্ঠে প্রশ্ন করল, তুমি কি আমার সাথে সাথে ইয়ানকেও সুদর্শন বললে? চোখ দুটো ছোট ছোট হয়ে এলো পূর্বাশার। সন্দিহান কণ্ঠে শুধালো, কেন সে সুদর্শন নয়? না, ওর থেকে আমার কোবরাও ভালো। পূর্বাশা অবাক হল। কোবরা? কোবরা তো সাপের নাম। পৃথিবীর সবচেয়ে তো প্রজাতির সাপগুলোর মধ্যে কোবরা একটি। তার এক রে ২০ জন পর্যন্ত মানুষের জীবনকে নেওয়ার মতো থাকে। এই সাপ আবার এলো কোথা থেকে? তবে কি জায়ান পালন করে? করতেও পারে। বিদেশি মানুষের তো কত শখই থাকে। এরা অজগর থেকে শুরু করে সব প্রাণী নিজেদের বশে আনতে পছন্দ করে। কিন্তু তাই বলে এতটা তো সাপ কেউ নিজের পোষ্য হিসেবে পালন করে? পূর্বাশা আর একটু নিশ্চিত হওয়ার জন্য জায়ানকে প্রশ্ন করল, কোবরা? এই কোবরাটা আবার কে? আমাদের কুকুরের নাম। পূর্বাশা অবাক না হয়ে আর পারল না। তোত্তা নাম শেষ পর্যন্ত কোবরা? মেয়েটার চিৎকার করে বলতে ইচ্ছে হল, আপনি একটা তোত্তা নাম কোবরা রেখেছেন জায়ান ভাই? যার একটি প্রজাতিকে সাপের রাজাও ধরা হয়, আপনি কিনা সেই নাম একটা তোত্তা কে দিয়েছেন? মনে মনে এত কথা ভাবলেও মুখে কিছুই বলল না মেয়েটা। তাকে এখন হোস্টেলে ফিরে যেতে হবে। হুট করে কোথা থেকে এসে জায়ান হোস্টেলের সম্মুখে এসে তার নাম ধরে ডাকাডাকি করছিল, তখন নেমে এসেছিল পূর্বাশা। তারপর তো এত কাহিনী। এখন হোস্টেলে না ফিরলে দেখা যাবে হোস্টেল কর্তৃপক্ষ গেট আটকে দিয়েছে। আর গেট আটকানোর পর কর্তৃপক্ষ আর সহজে ভিতরে ঢোকার অনুমতি দেয় না কাউকে। পিছন ঘুরে কলেজে যাওয়ার জন্য পা বাড়ালো পূর্বাশা। পিছন থেকে তার হাত টেনে ধরল জায়ান। থমকে দাঁড়ালো মেয়েটা। পিছন ঘুরে কিছুটা শক্ত কণ্ঠে বলল, হাত ছাড়ুন, আমাকে হোস্টেলে ফিরতে হবে। ওষ্ঠ বাঁকালো জায়ান। তাচ্ছিল্যের সুরে বলল, কেন? ইয়ানের ভালোবাসা গ্রহণ করতে? আমি কারো ভালোবাসাই গ্রহণ করব না। না আপনার আর না ইয়ান। কেন করবে না? সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। জায়ানের কণ্ঠস্বর নরম হল কিছুটা। কাতর কণ্ঠে বলল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি কৃষ্ণময়ী। পূর্বাশা মুখ ঘুরিয়ে নিল। শক্ত কণ্ঠে বলল, কিন্তু আমি বাসি না। এ কথা অনেকবার শুনেছি, এখন অন্য কথা বলো। প্রত্যাখ্যান করতে হলেও অন্য কিছু বলে প্রত্যাখ্যান করো। এই এক কথা, ভালোবাসি না, শুনতে শুনতে অতিষ্ঠ আমি। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। ভাবল ছেলেটাকে এখন বলা উচিত কিছু। হয়তো অতীতের সবটা নয়, অন্তত কিছুটা বলা উচিত। তাতে হয়তো জায়ান পিছু ছাড়বে তার। সত্যিই ভালোবাসুক বা অভিনয় করুক, যেটাই হোক না কেন তাকে থামানো উচিত এখন। এই সকাল বিকাল এত ভালোবাসি নামক তো শব্দটা শুনতে আর ভালো লাগছে না তার। জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল পূর্বাশা, অতঃপর জায়ানের পানে তাকিয়ে বলল, অতীতে আমিও কাউকে ভালোবেসেছিলাম। হৃদয় কাঁপল জায়ানের। পূর্বাশা ভালোবাসত কাউকে? এখনও কি তাকেই ভালোবাসে মেয়েটা, যার জন্য বারংবার প্রত্যাখ্যান করছে তাকে? বক্ষস্থল যেন জ্বলে উঠল জায়ানের। নিজের ভালোবাসার মানুষটার কণ্ঠে অন্য কাউকে ভালোবাসার কথা শ্রবণ করা যে কি নিদারুণ যন্ত্রণার, তা কাউকে সে বোঝাবে কি করে? অস্থির হল ছেলেটার চিত্ত। কম্পিত কণ্ঠে শুধালো, এখনও ভালোবাসো তাকে?
না তবে সে। এইটুকু বলতেই পূর্বাশাকে থামিয়ে দিল জায়ান। মেয়েটা এখন আর ভালোবাসে না তাকে, এইটুকু তথ্যই যথেষ্ট তার জন্য। অতীতে কি হয়েছিল বা পূর্বাশার কণ্ঠে অন্য কোনো পুরুষের সাথে তার ভালোবাসার গল্প শুনে নিজের হৃদয় ব্যথিত করার কোনো ইচ্ছে নেই তার। নিজের ভালোবাসার মানুষের কণ্ঠে অন্য কাউকে তার ভালোবাসার কথা শ্রবণ নিশ্চয়ই কোনো সুখকর অনুভূতির জন্ম দিবে না। এমনি এই রমণীর কণ্ঠে সকাল বিকাল ভালোবাসি না, ভালোবাসি না শুনতে শুনতে হৃদয় ক্ষত বিক্ষত তার। এমন হৃদয় এখন আবার মরিচ ছিটানোর কোনো ইচ্ছে নেই জায়ানের। সে বাধা দিল পূর্বাশাকে, অতঃপর নিজে বলল, আর কিছু শুনতে চাইছি না আমি। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে ভালোবাসি এবং বাসব, এটাই সত্যি। এখন এতে যদি তোমার কোনো ভয়ঙ্কর অতীত থাকে, 4-5টা বাচ্চা কাচ্চা থাকে, থাকুক, তাতে আমার কোনো সমস্যা নেই। সবটা মেনেই আমি তোমাকে ভালোবাসি এবং বাসব। মৃদু হাসল পূর্বাশা, তাচ্ছিল্যের কণ্ঠে বলল, সব আবেগ আবেগ কেটে গেলে হয়তো আমিও কেটে যাব। জায়ান এগিয়ে গিয়ে পূর্বাশার নিকটে দাঁড়াল। একটু ঝুঁকে নিজের মুখটা নিল মেয়েটার কানের কাছে। মৃদু কণ্ঠে বলল, একবার আমাকে গ্রহণ করেই দেখো না কৃষ্ণময়ী। এই আবেগটাকেই তোমার দৃষ্টিতে ভালোবাসায় রূপান্তর করে ছাড়ব আমি। পূর্বাশা হতাশ হল। এই ছেলেকে আদৌ বুঝিয়ে লাভ আছে কি কোনো? মাঝে মাঝে আজকাল পূর্বাশার হৃদয়ও কেমন বিশ্বাস করতে শুরু করেছে জায়ানকে, তবে ছেলেটাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে বাধা প্রদান করছে তার মস্তিষ্ক। পুরনো তিক্ত অতীতগুলো বারংবার ভেসে উঠছে মস্তিষ্কের স্মৃতির পাতায়। মেয়েটাকে সাবধানী বাণীতে আদেশ দিচ্ছে, কাউকে বিশ্বাস করিস না তুই পূর্বাশা। তোর মতো কুৎসিত নারীকে সত্যিকারার্থে ভালোবাসে না কেউ। সবটাই মায়ামোহ, নয়তো অতীতের মতো কোনো বাজি। বি স ম অ খেলায় পা দিস না তুই পূর্বাশা। পূর্বাশা শুনল তার মস্তিষ্কের কথা। অতীতে নিজের হৃদয়ের কথা শুনে ভুল করেছিল। যে ভুলের মাসুল আবার ওই হৃদয়টাকেই তো করেছিল বাজেভাবে। পূর্বাশা কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে হতাশ কণ্ঠে বলল, পাগলামি বন্ধ করুন আপনি জায়ান ভাই। জয়ান মৃদু হাসল, নরম কণ্ঠে বলল, নিজের ব্যক্তিত্ব ভেঙে তোমার ভালোবাসায় পাগলামোটা চলে এসেছে কৃষ্ণময়ী। সে পাগলামো কি আর আদৌ আমার পক্ষে বন্ধ করা সম্ভব? পূর্বাশার দৃষ্টি তীক্ষ্ণ হল। শক্ত কণ্ঠে সে বলল, চাইলে সব সম্ভব। হয়তো, কিন্তু আমি চাইছি। পূর্বাশা আর কথা বাড়াতে চাইল না। এই লোকের সাথে কথা বলাই বেকার। সে যাই বলুক না কেন সর্বদা তার কথার উল্টো জবাব তৈরি থাকে জায়ানের। পূর্বাশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, অতঃপর হনহন করে বেরিয়ে এলো পার্কের বাইরে। জায়ানও ছুটল পূর্বাশার পিছু পিছু। পার্কের বাইরে যেতেই পূর্বাশা আর জায়ান মুখোমুখি হল ত্রিশাম আর চ্যাংয়ের। ত্রিশাম হন্তদন্ত হয়ে ছুটে গেল পূর্বাশার সম্মুখে, অস্থির কণ্ঠে বলল, তুই ঠিক আছিস তো পূর্বা? ত্রিশামের কথার মাঝেই চ্যাং তাকালো জায়ানের পানে। অবাক হল সে। অবাক কণ্ঠেই শুধালো, একি ভাই, তোর এত সুন্দর ধবধবে মূলার মতো চেহারার মধ্যে এমন গাজরের মতো লাল দাগ পড়েছে কিভাবে? তাও আবার গাজরের পেটের মধ্য থেকে ছোট বড় 5টা পা গজিয়ে গালের চারদিকে ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে। চ্যাংয়ের কথা শুনে ত্রিশাম তাকালো জায়ানের পানে। অবাক হল সেও। একি জায়ানের গালে এমো থাপ্পড়ের দাগ কেন? এই থাপ্পের দাগ থাকার কথা ছিল তো পূর্বাশার গালে। রেগে তো ছিল জায়ান আর ভুক্তভোগী ছিল পূর্বাশা। তাই তো তাদের হন্যে হয়ে এত খোঁজা। কিন্তু এখানে এসে দেখছে উল্টোকে। যে থাপ্পড়ের দাগ পূর্বাশার গালে থাকার কথা ছিল সে থাপ্পড় জায়ানের গালে। রাগে হতবিম্বল হয়ে জায়ান আবার নিজের গালে নিজে থাপ্পড় মেরে দেয়নি তো? কিন্তু গালে বসা হাতের আকারটা তো ছোট দেখাচ্ছে। তবে কি জায়ানের গালে ছক্কাটা পূর্বাশাই মেরেছে? ত্রিশাম জয়ানের গালের দিকে দৃষ্টি রেখেই পূর্বাশাকে বলল, পূর্বা তোর হাতটা দেখি তো। ভ্রু কুচকালো পূর্বা। অবাক সুরে শুধালো, কেন? ত্রিশাম বিরক্ত হল। বিরক্তভরা কণ্ঠে বলল, দেখা না। পূর্বাশা হাতটা দেখালো। ত্রিশাম একটু এগিয়ে নিজের হাত বাড়িয়ে ধরল পূর্বাশার হাতটা, ওলট পালট করে দেখে তাকালো জায়ানের গালের দিকে, অতঃপর হতবাক কণ্ঠে প্রশ্ন করল, আসলে রেগে কে ছিল? জায়ান এগিয়ে গিয়ে ত্রিশামের হাত থেকে পূর্বাশার হাতটা ছাড়িয়ে নিল, অতঃপর জায়ানের পানে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোর ভবিষ্যৎ দুলাভাই। এইটুকু বলেই পূর্বাশার পানে তাকালো জায়ান, বলল, তোমাকে না হোস্টেলে ফিরতে হবে? হোস্টেলে চলো। নিজের কথাটুকু বলে আর পূর্বাশার উত্তরটা শোনার প্রয়োজন বোধ করল না জায়ান। নিজেই মেয়েটার হাত টেনে নিয়ে যেতে শুরু করল জায়ান। সুদীর্ঘ আধারে ঢাকা এক রাত্রি কেটে সকালের দেখা মিলল। রাতের আধারে নিস্তব্ধ কলেজ প্রাঙ্গণটা হই হই রই রই করে উঠেছে।
ইতোমধ্যে ক্লাসও শুরু হয়ে গিয়েছে অনেকের। পূর্বাশার ক্লাস আজ একটু বেলা করে। ঘড়ি ধরে ক্লাস শুরুর 10 মিনিট আগে হোস্টেল ছেড়ে বেরুল পূর্বাশা। সাথে প্রতিদিনের ন্যায় সাথী হিসেবে রয়েছে সেনজেই, জেফি আর সুজা। একসঙ্গেই কলেজে যাচ্ছিল তারা। হঠাৎ কোথা থেকে ইয়ান এসে পথ আটকে দাঁড়াল পূর্বাশার। ভ্রু কুচকাল মেয়েটা। হঠাৎ করে এ আবার কোথা থেকে টপকাল? এমনিই তো জীবনে অশান্তির অভাব নেই, তার মধ্যে এ আবার নতুন এক অশান্তি। কণ্ঠে কিছুটা বিরক্তিবোধ নিয়েই পূর্বাশা শুধাল, আপনি হঠাৎ এভাবে পথ আগলে দাঁড়ালেন যে? আমার উত্তর কিন্তু এখনও পাইনি আমি। কিসের উত্তর? কাল আমার প্রেম নিবেদনের উত্তর। সোজাসাপটাভাবে আমার উত্তর না। আমার উত্তর, আমি তোমাকে ভালোবাসি পূর্বাশা। কিন্তু আমি ভালোবাসি না। তাহলে কাকে ভালোবাসো? ওই জায়ানকে? না, তাকেও ভালোবাসি না। ইয়ান হুট করেই পূর্বাশার নিকটে এসে দাঁড়াল। নিজের হাত দুটো বাড়িয়ে ধরল পূর্বাশার হাত দুটো। হকচকিয়ে উঠল পূর্বাশা। বিরক্তিবোধে যেন ছেয়ে গেল তার সর্বাঙ্গ। ইয়ানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা। নাক মুখ কুচকে শুধালো, কি করছেন, কি হাত ছাড়ুন আমার। ইয়ান খুব একটা পাত্তা দিল না পূর্বাশার কথায়। সে হাত ছাড়ল না মেয়েটার, বরং আরও গাঢ়ভাবে চেপে ধরল পূর্বাশার হাত দুটো। কাতর কণ্ঠে বলল, দেখো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। সেই আমাদের প্রথম দেখার পর থেকে তোমার আচার আচরণ বৈশিষ্ট্য সর্বদাই মুগ্ধ করেছে আমাকে। তোমার অন্যের জন্য ভাবা, সুন্দর হৃদয় তোমার প্রতি আমার অনুভূতি জাগাতে বাধ্য করেছে। এতদিন বলতে পারিনি, পাছে যদি তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, ভুল বোঝো আমাকে। কিন্তু যখন দেখলাম জায়ান তোমার পিছনে পড়েছে, সেও নাকি ভালোবাসে তোমাকে, তখন নিজেকে আর সংবরণ করে রাখতে পারলাম না। তোমাকে হারানোর ভয়ে তীব্রভাবে জেঁকে ধরল আমাকে। তাই তো দ্রুতই ছুটে এলাম তোমার কাছে আমার ভালোবাসার দাবি নিয়ে। পূর্বাশা শুনল ইয়ানের কথাগুলো। ছেলেটা মিথ্যা বলছে নাকি সত্যি জানা নেই তার। ছেলেটার ভাষ্যমতে সে পূর্বাশার আচার ব্যবহার বৈশিষ্ট্য অর্থাৎ অল্প কথায় মন দেখে ভালোবেসেছে। কিন্তু আজকালকার যুগে কি সত্যিই মন দেখে ভালোবেসা হয়? উহু, হয় না। আজকালকার যুগে ভালোবাসা হয় শারীরিক সৌন্দর্য, লালসা কিংবা টাইম পাসে। ইয়ানের কথা শুনে জোরে হাসতে ইচ্ছে হল পূর্বাশার, কিন্তু সে হাসল না। বরং শক্ত কণ্ঠে বলল, হাত ছাড়ুন আমার। এভাবে হুট করে বিনা অনুমতিতে একজন নারীর হাত ধরা কোন ধরনের ভো তা মো? ইয়ান পূর্বাশার হাত তবু ছাড়ল না। কাকুতিভরা কণ্ঠে বলল, দেখো পূর্বাশা। বাকি কথা আর সম্পূর্ণ করতে পারল না ইয়ান। তার আগেই ছেলেটার নাক বরাবর সজোরে একটা ঘুষি পড়ল। সাথে সাথেই ছিটকে গেল ইয়ান। আকস্মিক ঘটনায় হতবাক হল উপস্থিত সকলে। পাশ ফিরে তাকাতেই নজরে এলো জায়ানের রক্তলাল মুখশ্রী। ক্রোধে কেমন ফোঁস করছে ছেলেটা। হস্তজোড়া মুষ্টিবদ্ধ এখনও। জায়ানকে দেখেই ইয়ান উঠে দাঁড়ানোর চেষ্টা করল। ফর্সা নাকটায় রক্ত জমাট বেঁধে লাল হয়ে উঠেছে ইতোমধ্যেই। ইয়ানকে উঠতে দেখেই জায়ান ঝড়ের গতিতে এগিয়ে গেল তার পানে। শক্ত করে কলারটা চেপে ধরে বলল, ও হাত ছাড়তে বলছিল শুনিসনি তুই? তারপরও কেন হাত ছাড়ছিলি না তুই ওর? কথাটা বলেই ইয়ানকে জোরে একটা ধাক্কা মারল জায়ান। ক্রোধিত কণ্ঠে বলল, আমার কৃষ্ণময়ীকে তোর স্পর্শ করার সাহস কি করে হল? তীব্র ক্রোধে দিশেহারা জায়ান তেড়ে গেল ইয়ানের পানে। পূর্বাশা দ্রুত গিয়ে দাঁড়াল তার সম্মুখে। ছেলেটা এই মুহূর্তে যে পরিমাণ রেগে আছে তাতে না মেরে দেয় ইয়ানকে। রেগে গেলে এই পুরুষকে দ্বারা যে কোনো কাজ সম্ভব। ভয় পেল পূর্বাশা। মেয়েটা বাধা প্রদান করল জায়ানকে, বলল, ঝামেলা করবেন না প্লিজ। উনাকে ছেড়ে দিন। ক্রোধে উন্মত্ত জায়ানের হৃদয় পর্যন্ত পৌঁছাল না এই কথা। তার কৃষ্ণময়ীকে কেউ ছুঁয়েছে, হোক তা হাতে, কথা সে কিভাবে মেনে নিবে? গতকাল তৃষাম একটু ছুঁয়েছিল তাই সহ্য হচ্ছিল না, আর আজ এই মা ছেলেটা। ক্রোধের বশবর্তী জায়ান তার সম্মুখ থেকে সরিয়ে দিল পূর্বাশাকে। যদিও সে আস্তে সরিয়ে দিতে চেয়েছে, কিন্তু ক্রোধের কারণে তা ধাক্কায় পরিণত হয়েছে। জায়ানের দেওয়া ধাক্কায় পূর্বাশা ছিটকে পড়ল ইট কংক্রিটে গড়া রাস্তার উপর। কণ্ঠে আহহ করে ব্যথাতুর ধ্বনি তুলল তৎক্ষণাৎ। হকচকালো সেনজেই, জেফি, সুজা, ইয়ন এবং জায়ান নিজেই ছুটে গেল পূর্বাশার কাছে। ইয়ানকে ভুলে জায়ানও ছুটল মেয়েটার কাছে। পাকা রাস্তায় পড়ে পূর্বাশার কপালের এক পাশে একটু কেটেও গেছে। তো ঝরছে। অস্থির হল জায়ান। বিচলিত ভঙ্গিতে বলল, তুমি ঠিক আছো কৃষ্ণময়ী? বিশ্বাস করো আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ইয়ানও দৌড়ে এলো পূর্বাশার কাছে, অস্থির কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো পূর্বাশা?
পূর্বশা যেন গর্জে উঠল এবার। সেনজেইয়ের সহায়তায় উঠে দাঁড়াল সে। হাঁটুতে ও কিছুটা ব্যথা পেয়েছে কিনা? তীব্র ক্রোধ নিয়ে মেয়েটা ঝরঝরে কণ্ঠে বলল, সমস্যা কি আপনাদের? কি পেয়েছেন আপনারা আমাকে? মজা করার পাত্রী নাকি বিনোদনের খোরাক? যে নারী নিজের কুৎসিত চেহারার জন্য দেশে অবহেলিত তাকে বিদেশের এত এত সুদর্শন পুরুষ মাত্র এই কয়েকটা দিনে একদম ভালোবেসে উল্টে ফেলেছে, এ কথা আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস করো পূর্বাশা, আমি সত্যিই তোমাকে। এইটুকু বলতেই জায়ানকে থামিয়ে দিল পূর্বাশা। শক্ত কণ্ঠে বলল, দেশ ছেড়ে বিদেশে এসেছিলাম একটু শান্তির আশায়, একটু ভালোভাবে বাঁচাতে। এখন দেখছি না আমি এর থেকে দেশেই শান্তিতে ছিলাম। কথাটুকু বলে একটু থামল পূর্বাশা, অতঃপর আবার বলল, অনেক হয়েছে, আপনাদের অনেক অভিনয় আমি সহ্য করেছি। আর নয়, এবার আমার ফিরে যাওয়ার পালা। দেশের মানুষ দেশেই ফিরে যাব আবার। থাকব না এই ভিনদেশে অশান্তির গা রে। আমি আবার বাংলাদেশেই ফিরে যাব। আর পারলে আমাকে আপনারা মাফ করবেন, আমি আপনাদের কারো ভালোবাসাই গ্রহণ করতে পারলাম না, দুঃখিত। এত ভালোবাসা পাওয়ার আমার আবার অভ্যাস নেই। এইটুকু বলে থামল পূর্বাশা। স্তব্ধ হল জায়ান। মস্তিষ্কে হানা দিল অনেককাল আগে ঘটে যাওয়া তার অদেখা তবে তার এই ছোট্ট জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ঘটনা। সেও তো বাংলাদেশে চলে গিয়েছিল, যদিও বলে গিয়েছিল সে ফিরে আসবে, কিন্তু আর এলো না। তার শৈশব কৈশোর জীবনের অনেকটা ভালো থাকার মুহূর্ত কেড়ে নিল অজান্তেই। তবে কি পূর্বাশাও চলে যাবে ঠিক বহুকাল আগের সেই অদেখা ব্যক্তির মতোই? আর আসবে না ফিরে? সেও তার খুঁজে পাবে না পূর্বাশাকে, সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে সে মেয়েটাকে।